অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় ও ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশি শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটিকে গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক। যদি বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকে তা নিতান্তই কাকতালীয়। তেল সিঁদুরে মাখানো একগোছা কাকের পালক, এর পিছনে কি রহস্য লুকিয়ে থাকতে পারে? কিভাবে এক আপাত সাধারণ জিনিস এক মানুষের শরীরকে পরিণত করতে পারে এক অপার্থিব সত্তার আধারে, যার মুখ থেকে নিঃসৃত হয় প্রেত লোকের এক দুর্বোধ্য ভাষা? যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই অদ্ভুত অসুস্থতার সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে এবং সমাধানের জন্য হাত বাড়াতে হয় তন্ত্রমন্ত্রের এক রহস্যময় জগতের দিকে, তখন জন্ম নেয় এক ভয়ঙ্কর কৌতূহল। অহর্নিশির পরিচালনায় অর্ণব ঘোষের কলমে রক্তপিশাচ গল্পটি আপনাকে নিয়ে যাবে সেই কৌতূহলের গভীরে, যেখানে এক অশুভ শক্তিকে আবাহন করা হয়েছে এক অকল্পনীয় উদ্দেশ্য পূরণের জন্য। তাহলে আসুন ডুব দিই গল্পের সাগরে। দূর, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। মশার যা সাইজ, লাইভ ডেঙ্গু উড়ে বেড়াচ্ছে শালা। কুমোরটুলি থেকে একটু দূরে একটা ফাঁকা শুনশান মোড়ের কাছে অঞ্চলটা এখনো কিছুটা জংলা হয়ে আছে, অতটা ডেভেলপড হয়নি। কয়েকটা ভাঙা মূর্তি জংলা অংশটার মাঝে অবিন্যস্তভাবে ছড়িয়ে রয়েছে। মাটি আর শ্যাওলা মেশানো একটা উটকো গন্ধ নাকে আসছে। কয়েকটা পুরনো আমলের ঝোপড়া ভগ্নপ্রায় হয়ে পড়ে রয়েছে। রাতের অন্ধকারটা তার মধ্যে যেন আরো জাঁকিয়ে বসেছে এই জায়গাটায়। বাবাজি যে হঠাৎ করে তাকে এই জায়গায় কেন ডাকতে গেল তা বুঝতে পারছে না সে। আশেপাশে হয়তো কোনো পচা ডোবা বা খালের মতন কিছু আছে, তাই এত মশা ক্রমাগত কামড়িয়ে চলেছে, আর কানের সামনে রবীন্দ্রসঙ্গীতের সুর ভাঁজছে। এইভাবে আর কতক্ষণ ল্যাম্পপোস্ট ধরে কলির কেষ্ট সেজে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে একবার শ্যামলাল বাবুকে ফোন করে জিজ্ঞেস করবে কিনা, কারণ জায়গাটা খুব একটা সুবিধে লাগছে না ওর। সবে ফোনটা বের করেছে এমন সময় হঠাৎ করে সে একটা গুরুগম্ভীর কণ্ঠ শুনতে পেল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো নাকি নির্মাল্য? আমি ক্ষমা প্রার্থী, একটু দেরি হয়ে গেল আসতে। কথাটা শোনা মাত্রই সে পিছন ফিরে তাকালো। তার পিছনেই সাক্ষাৎ যমদূতের মতন দাঁড়িয়ে আছেন তিনি। লম্বা চওড়া চেহারা, তার উপর পরনে কালো লম্বা ধুতি আর গায়ে কালো উন্নি। সব মিলিয়ে অন্ধকারের মধ্যেও যেন কালিমার জগতের বাদশাহ হিসেবে নিজেকে পরিচয় করাচ্ছেন তিনি। তবে ওনার মুখটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। গাঢ় অন্ধকারের মধ্যে সেটা যেন মিশে রয়েছে। এমনিতে নির্মাল্য খুব রকচটা, সচরাচর কারোর সামনে মাথা নোয়ায় না, কিন্তু ওনাকে দেখেই কেমন যেন নতজানু হয়ে ওনার পা ছুঁয়ে প্রণাম করে ফেলল। তারপর হাত জোর করে বলল, না না, বেশিক্ষণ না। আপনি কোথায় নিয়ে যাবেন বলেছিলেন? সাধু বাবার মুখে একটা তৃপ্তির হাসি খেলে গেল। তিনি বুঝতে পারলেন নির্মাল্য শরীরে চারা দিয়ে উঠেছে পৃথিবীর আদিমতম রিপু, লোভ। আরো অন্ধকারের মধ্যে মিলিয়ে যেতে যেতে তিনি বললেন, এসো এসো আমার সাথে, তোমায় অন্ধকারের জগতে প্রবেশ করতে হবে।
কি রকম একটা মন্ত্রমুগ্ধ হয়ে ওনার পিছু পিছু নির্মাল্য চলতে থাকলো আরো অন্ধকারের উদ্দেশ্যে। নিঝুম শুনশান রাতের মায়াবী অন্ধকারের বুক চিরে হাঁটতে হাঁটতে ওনারা এসে পৌঁছালেন একটা বাড়ির সামনে। বাড়ি বলতে একটা ভগ্নপ্রায় ইটের স্তম্ভের মতন প্রাচীর যেন দাঁড়িয়ে আছে। একদিক থেকে আরেক দিক দেখা যাচ্ছে, এমনই তার অবস্থা। বেশিরভাগ অংশটাই সবুজ আগাছা নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে ফেলেছে। ভিতরে ঢুকে প্রথম ডান দিকে বাঁক নিয়ে নির্মাল্য বুঝতে পারল ঘটনা সবে শুরু। এখানে ভিতরে একটা লম্বা দালানওয়ালা জায়গা রয়েছে। সেখানে সারি দিয়ে অনেকগুলো ঘর, তার মধ্যে একটা ঘরের দরজা খোলা। আর অস্বাভাবিক বিষয়ে সেই ঘর থেকে একটা হলদে বাল্বের আলো বেরিয়ে আসছে। নির্মাল্য জুতো খুলতে খুলতে জিজ্ঞেস করল, এই জায়গার খোঁজ আপনি পেলেন কি করে? এটা বহু পুরনো বাড়ি। যখন ইংরেজরা আমাদের দেশ শাসন করত, তখন ওনাদের জন্য বিভিন্ন শহরের শেষ ভাগে তাদের আমোদ প্রমোদের জন্য এমন একটা করে জায়গা থাকতো। তারা চলে যাওয়ার পর নাকি এই সব জায়গা ভুতুড়ে হয়ে গেছে বলে বিশ্বাস করে মানুষজন। কথাটা বলেই যেন একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন তিনি। যেন মনে মনে বললেন, মানুষের অন্ধবিশ্বাস আর কুসংস্কার কত গভীর অন্ধকারে তাদের নামিয়ে নিয়ে যেতে পারে তার ইয়ত্তা নেই। আলো জ্বালানো ঘরের ভিতর প্রবেশ করতেই নির্মাল্য চোখ স্থির হয়ে গেল। এই প্রথম সে দেখল তান্ত্রিকের মুখটা। সারা মুখ ভর্তি কাঁচা পাকা দাড়িগোপ, একটা চোখ কটা, সেখানে কোনো মনি নেই, শুধু সাদা অংশটা রয়েছে। বাম দিকের গালে একটা লম্বা কাটা দাগ। তারপর তার দৃষ্টি পড়ল ঘরের দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করানো একটা বিশাল কালো পাথরের তৈরি মূর্তির উপর। গভীর অমানিসার অন্ধকারে দেবী যেন সাক্ষাৎ মৃত্যুদূত হয়ে বিরাজমান হয়ে আছেন। ওনার সামনে সাজিয়ে রাখা আছে অসংখ্য মরা মুন্ডহীন কাকের মৃতদেহ। রক্তে ভিজে আছে সমগ্র ঘরটার মেঝে। তেল, সিঁদুর, চন্দনের সাথে একটা আষ্টে পালকের গন্ধ মেশানো বিকট গন্ধ নাকে আসছে। মূর্তির বর্ণনা করলে বলতে হয় তার গাত্রবর্ণ গভীর নীল বা কালো, যেন অন্ধকারে গভীরতম গহ্বর। চোখ দুটো অতলান্ত সুগভীর এবং অগ্নিদর্শনা। ওনার দিগন্ত বিস্তৃত কেশরাজি প্রবল ঝঞ্ঝার ন্যায় উড়ন্ত, এবং তাতে শুষ্ক রক্ত এবং অস্থির টুকরো বিদ্যমান। মুখে কালচে লাল রক্তের দাগ বিদ্যমান এবং অগ্রভাগের দুটো দাঁত অস্বাভাবিক শ্বেত এবং স্ফীত। মাথায় সুসজ্জিত অস্থি নির্মিত জ্বলন্ত মুকুট। পোশাক হিসেবে গচ্ছিত মৃত কাকের পালক এবং মনুষ্য চামড়ার এক মিশ্রণ। গলায় সুসজ্জিত নরমুণ্ডমালা এবং একটি তেল সিঁদুর লেপা কাকের অস্থি এবং পালকের নির্মিত মালা। দেবীর চার হাতের কটিবন্ধে শোভা পাচ্ছে কাকের অস্থি নির্মিত বন্ধনী, এবং সর্বাধিক নজর আকৃষ্ট করে ওনার পশ্চাৎভাগ থেকে উড্ডীন বিশাল কালো কাকের পালকযুক্ত ডানা। চারিদিকের পরিবেশ ওনার উপস্থিতিতে যেন বদ্ধ এবং হিংস্রতার আবহে মলিন হয়ে আছে। আপনাকে বলেছিলাম কাকের পালকের সাথে কিছু একটা তন্ত্রমন্ত্র করতে। আপনি এটা কি করেছেন? কে ইনি? কেন,
ভয় লাগছে নাকি? ভয় নেই, ইনি দেবী কালী সম্বরী, সাক্ষাৎ ধ্বংস এবং মৃত্যুর প্রতীক। উনি পূজারীর উপর সন্তুষ্ট হলে পূজারীর যে কোনো একটি মনোবাঞ্ছা পূর্ণ করেন। আমি আশা করছি এতে তোমাদের কাজ হয়ে যাবে। এই বলে তিনি দেবীর গলায় পরিহিত কাকের পালকের অলংকৃত হারটা খুলে এনে একটা বাটিতে রাখলেন। তারপর তাতে আরও কিছুটা সিঁদুর, চন্দন এবং মিঠে আতর ছড়িয়ে দিলেন। তারপর নিজের বাম হাতের তর্জনী এবং কনিষ্ঠা স্পর্শ করিয়ে বেশ কিছুক্ষণ বিড়বিড় করে কি সব মন্ত্র আওড়ালেন। নির্মাল্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পৈশাচিক পরিবেশের ছন্নছাড়া মর্মান্তিক আবহ পরতে পরতে অনুভব করছিল। এ যেন পৃথিবীর কোনো স্থান নয়, যেন ভূভাগের অভ্যন্তরের গহীন পাতালের কোনো গুপ্ত স্থান। সামনে থেকে হঠাৎ আবার সেই বজ্রকণ্ঠের শব্দে ঘোর কাটল তার। তিনি দুহাতের তালু জুড়ে একটি তেল সিঁদুর জবজবে করে মাখানো কাকের পালকের মালা এগিয়ে দিয়ে বললেন, আশা করি এটা দিয়ে কাজ হয়ে যাবে তোমাদের। মায়ের কৃপায় কোনো রকম অসুবিধের মধ্যে তোমাদের পড়তে হবে না। কতটা খারাপ হবে এই মালা দিয়ে? রক্ত পিশাচের নাম শুনেছ? কথাটা শোনা মাত্রই যেন দুপা পিছিয়ে এলো নির্মাল্য। তারপর একবার হাত খুলে মালাটা ভালো করে দেখল। খুবই সাধারণ একটা কাকের পালকের তৈরি মালা, কিন্তু সেটাই ভয়ানক লাগছে তার উপর লেগে থাকা লাল সিঁদুরের রঙে। আপনি নিশ্চিত তো এই একটা মালাতেই কাজ হয়ে যাবে? নির্মাল্য মুখ তুলে দেখল তার প্রশ্নে ওনার চক্ষুদ্বয় যেন ধক করে জ্বলে উঠল। ওনার শক্ত হয়ে আসা চোয়ালের ভিতর থেকে বেরিয়ে আসলো কয়েকটা হৃদয়ভেদী বাক্যবাণ। রুদ্র ভৈরব মৈত্রের নাম শুনেছ? রুদ্র ভৈরব মৈত্র কখনো মিথ্যা আচরণ করেন না, কথাটা মনে রেখো। নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করল যখন, তখন সকাল 10:30 বাজে। হাত দেখিয়ে একটা ট্যাক্সি দাঁড় করিয়ে তাতে উঠে পড়ল মেঘা। তার পরনে একটা সাদা টপ, উপর থেকে ঘিয়ে রঙের কোট আর নিচে একটা লুজ জিন্স। ঐতিহ্যবাহী কলকাতার হলুদ ট্যাক্সি ছুটে চলল। এয়ারপোর্ট থেকে বেরোতেই মেঘা চোখের সানগ্লাস মাথায় তুলে বলল, কুমোরটুলি ঘাটে নিয়ে চলো। বলছি, আজ সারাদিনের জন্য তোমার গাড়িটা বুক করতে কত লাগবে? আপনি সারাদিন ঘুরবেন নাকি? আগে বলবেন তো, লাস্ট মোমেন্টে বুকিং নিলে প্রবলেম হয় দিদি। এটা একটা এমার্জেন্সি বলতে পারেন, এক প্রকার বাধ্য হয়েই করতে হচ্ছে। টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, আমি দিয়ে দেবো। টাকা পয়সা ছাড়াও সমস্যা আছে। ইউনিয়ন আর লাইনের ট্যাক্সিকে ইনফর্ম করতে হয়, নয়তো পরে বহুত ফালতু ঝামেলা করে। দাঁড়ান, 10 মিনিট দিন, সব ম্যানেজ করি। হ্যালো বিশুদা, আমি অর্পণ বলছি এয়ারপোর্ট স্ট্যান্ড থেকে। ট্যাক্সি থেকে নেমে লোকটা ফোন করে কাকে কি সব বোঝাতে লাগলো। খোলা জানালার উপর আলগোছে মুখ রেখে মেঘা যেন হারিয়ে গেল ছোটবেলার কিছু বিশেষ মুহূর্তের চিন্তায়। এক পশলা জোরালো হাওয়ার দাপানি তার চুল উড়িয়ে দিয়ে যেতে লাগলো। তার মা আর বাবার সাথে কিভাবে সে ছোটবেলা কাটিয়েছে। তাদের ছোট্ট বাড়িটা একা বাবার প্রচেষ্টায় আজ দোতলা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সে বরাবর তার ছোটবেলার ছোট ঘরটাকে মিস করে।
সেখানে সবুজ দেওয়াল, গ্রিল দেওয়া লম্বা বারান্দা। সেই বারান্দা ধরে সে আর বাবা ছুটির দিনে দৌড়াদৌড়ি করত। শীতকালে উনুনের কয়লার আছে পিঠের মিষ্টি গন্ধ পেয়ে বসে থাকত সে একটা পিঠে পাওয়ার আশায়। অনেক কষ্টে মাংস আসত বাড়িতে, আর যেদিন আসত সেদিন রীতিমতন উৎসব লেগে যেত। ছোটবেলায় ছোট ছোট আনন্দগুলোর মধ্যেও কেমন যেন একটা প্রাণের ছোঁয়া ছিল। এখন জীবন অনেক সচ্ছল, কিন্তু সেই প্রাণের স্পন্দনটা যেন কোথাও একটা উড়ে গিয়েছে। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়ল অনেকদিন ঠাকুমা আর জেঠুর বাড়ি যাওয়া হয় না। আচ্ছা, ওরা কি জানে মায়ের খবরটা? ওর কি একবার খবর দেওয়া উচিত? যতই সম্পর্ক খারাপ হোক, ঠাকুমার হাতে নাড়ু, শীতকালে পুলি পিঠে আর পাটিসাপটা বড্ড মিস করে সে। দিদি, ও দিদি, বলছি কুমারটুলি ঘাটের কোথায় যাবেন? ওই যে একদম ঘাটের পাশে যে বড় রাস্তাটা আছে, ওখানেই যাব। মানে ওই মন্দিরের কাছে তো? মানে যেখানে ওই শ্রাদ্ধর পুজো টুজো হয়, তাই তো? হ্যাঁ, ওখানেই। আর কোনো কথা না বলে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। আচ্ছা, বলছি আপনার নামটা কি? বারবার ডাকতে অসুবিধা হবে। অর্পণ মল্লিক। গাড়ি ছুটে চলল কুমোরটুলি ঘাটের দিকে। রাস্তায় যেতে যেতে অনেকবার মেঘার মনে হয়েছিল যে একবার ফোন করে দেখুক যে তারা মায়ের অবস্থার খবর জানে কিনা। কেউ না জানুক, অন্তত ঠাম্মা জানে কিনা সেটা জানতে পারলেও হতো। কিন্তু বারবার সে একই জায়গায় আটকে গেল, আত্মসম্মান। শোভাবাজারের কাছাকাছি এসে একটা সিগন্যালে দাঁড়িয়ে অর্পণ প্রশ্ন করল, দিদি, কোনো অসুবিধায় আছেন নাকি? খারাপভাবে নেবেন না, আপনাকে খুব টেন্স লাগছে, তাই জিজ্ঞাসা করলাম। একটু টেন্স সত্যি আছি। আসলে বাড়িতে একটু সমস্যা হয়েছে। আমি জানতে চাইছি না ঠিক কি সমস্যা হয়েছে, তবে আমি মা কালীকে খুব বিশ্বাস করি। এই দেখুন না, আমি গাড়িতেও রেখে দিয়েছি। আমার গুরুদেব বলেছিলেন ওনার কাছে প্রার্থনা করলে সব কিছু ঠিক হয়ে যায়। আমি প্রার্থনা করছি যেন আপনার সব সমস্যা কেটে যায়। এই বলে মাথায় দুহাত ঠেকিয়ে প্রণাম করল অর্পণ। একজন অচেনা মানুষের থেকে এরকম কিছু পাওয়াও এক প্রকার ভাগ্যের ব্যাপার। অর্পণ ছেলেটাকে এমনি দেখে শুনে তো ভালো বলেই মনে হচ্ছে। বয়স তারই মতো, বা খুব বেশি হলে 1-2 বছরের বড় হবে। পোশাক দেখে ভদ্রবাড়ির বলেই মনে হচ্ছে। বেকারত্বের জ্বালায় হয়তো ট্যাক্সি চালাচ্ছে। শুধু তাকেই যে দিদি বলে ডাকছে, এটাই যা একটু বন্ধ করতে হবে। ট্যাক্সি বাড়ির সামনে এসে দাঁড়াতেই প্রায় পড়ি কি মরি করে ছুটে ভিতরে ঢুকে গেল মেঘা। অর্পণ দেখল একটা মাঝারি দোতলা হলদে রঙের ময়লা ছোপ পড়ে যাওয়া বাড়ি। নিচের দিকে বারান্দায় গ্রিল দেওয়া, কয়েকটা ফুল গাছ লাগানো আছে, বেশ কিছু ফুলও ফুটেছে তাতে। সেদিক থেকে মুখ ঘুরিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে গঙ্গার ঘাটের সিঁড়িতে বসল। দূরে একটা লঞ্চ হর্ন দিতে দিতে ভেসে যাচ্ছে। ঘাটের একপাশে একজনের শ্রাদ্ধের কাজ চলছে, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। একরাশ ধোঁয়া বাতাসে মিলিয়ে যেতে যেতে অর্পণকে যেন বলে গেল সেও একটা ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। ভাই, চিয়ার্স নয়, বলো উল্লাস। সারা তো জানিস না বে, এই
শিউলি কি কাজ করতে পারে তুই জানিস না। আমি পারি না এমন কোনো কাজ দুনিয়ায় নেই নেই। আর শোন, যেটা এই শিউলি পারে না সেটা কেউ পারে না রে, কেউ পারে না। নেশায় বুধ হয়ে টলতে টলতে কথাগুলো বলল বছর 30-এর মেয়েটা। শম্ভু ঠেকে তার অবাধ যাওয়া আসা। একলা মানুষ, বিয়ে থা করেনি, সারাদিন লোকের বাড়ি বাড়ি কাজ করে যা পায় তাতে তার একলা জীবন ভালো মতোই চলে যায়। মাথার উপর হলদে বাল্বের মিহি আলোটা টিমটিম করে জ্বলছে। বাতাসে কড়া মদের উগ্র গন্ধ ভাসছে। আজকে ঠেকটা একটু ফাঁকা ফাঁকা আছে, কেউ একটা বেশি আসেনি। টেবিলের উপরে বোতলটা থেকে আরো কিছুটা বাংলা মদ গ্লাসে ঢালতে ঢালতে শিউলি আবার জিজ্ঞেস করল, কিন্তু তুই হঠাৎ এসব জিজ্ঞেস করছিস কেন? কোনো কোনো উল্টো পাল্টা কাজ করছিস না তো? হ্যাঁ, যাতে মাতাল হলে কি হবে বে? তাহলে কিন্তু ঠিক আছি বাবা, একদম ঠিক আছি। তোমার অত কিছু জানার কি আছে? কাজ দিচ্ছি, টাকা পাচ্ছ, ব্যাস। না না না, বাস বললেই তো আর বাস হয় না রে। আমি ধান্দার সাথে ধান্দাবাজি করি না, না করি না। নির্মাল্যর পরনের ঢিলে ঢালা জামার কলার হঠাৎ চেপে ধরে কথাটা বলল শিউলি। তীক্ষ্ণ তীর্যক দৃষ্টিতে শিউলির দিকে তাকিয়েই সে হাত ছাড়াতে ছাড়াতে বলল, আমি তোমায় এত তেলাতে পারবো না শিউলি। আমার কাছে চেয়েছিলে, তুমি নিজেই ভুলে গেছো। আর এখন আমি সেই জিনিসটা তোমায় দিচ্ছি, তোমার এসব ধান্দাবাজি বলে মনে হচ্ছে? না না, রাগ করছিস কেন? রাগ করছিস কেন? আসলে না, তুই মানুষটা খুব একটা সুবিধার না তো, ফ্রিতে কাজ দিচ্ছিস। কে বললো ফ্রিতে? বুড়ি যা দেবে তার 30% আমি নেব, বাকি 70% তোর। যা। ভালোই তো দালালি করছিস রে, তো তো কমে দিচ্ছিস। যাকে সেসব তো তোর ব্যাপার। এই বলে আবার গ্লাসে ঢেলে রাখা মদটা ঢকঢক করে খেয়ে নিল সে। নিজেকে ধরে রাখা এখন আর তার পক্ষে সম্ভব হচ্ছে না। নেশার ঘোরে মাথা ঝিমঝিম করছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, পরনের শাড়িটা আলুথালু হয়ে যাচ্ছে। কোনো মতে সেটা সামাল দিয়ে জড়ানো জড়ানো গলায় আবার প্রশ্ন করল, তো কোথায় জিনিসটা দেখি? তুমি এখন দেখবে? মানে দেখার মতন অবস্থা আছে তোমার? নেশায় তো চোখ খুলে তাকাতে পারছো না। আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না, ভাবতে হবে না। তুই সোজা সবটা মালটা দেখা আমায়। নির্মাল্য মনে মনে ভাবল, শিউলি এই সময় নেশার ঘোরে আছে, কাজেই যা খুশি কিছু একটা বলে জিনিসটা গুছিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। আশেপাশে কেউ দেখছে কিনা সেটা দেখে নিয়ে পকেট থেকে অত্যন্ত গোপনীয় ভঙ্গিতে বের করে আনলো একটা কাগজের ঠোঙা, আর সেখান থেকে বেরিয়ে এলো কয়েকগুচ্ছ কালো কালো পালক। সেগুলো বের করে আনতেই ধক করে একটা মরা পচা গন্ধ নাকে এলো। বাবা বাবা, এসব
কি এনেছিস? সোরের মতো গন্ধ বেরোচ্ছে শালা। কালো 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 এগুলো এগুলো কি কি এগুলো? এগুলোর গুরুত্ব তুমি বুঝবে না, যারা ব্যবহার করে তারাই জানে। তুমি শুধু দিয়ে দেবে, আর কেউ কিছু জিজ্ঞেস করলেও কিছু বলবে না। এটা কিন্তু গোপনীয় কাজ। বলছি, তোমায় ভরসা করতে পারি তো? আরে আরে বাবা, চিন্তা নেই, কোনো চিন্তা নেই। শিউলির পেটে বোম মারলেও না শালা কোনো কথা বেরোবে না, বেরোবে না। কিন্তু কিন্তু এই যে কালো কালো জিনিসগুলোর উপরে লাল লাল এগুলো কি বে? কি হলো? আরে আরে আরে, সিঁদুরের তিলক। এখন এগুলো ঢুকিয়ে নাও। আরে বাস, বিয়ে করেছিস নাকি? এই জিনিসগুলোকে যে সিঁদুর পরে যাচ্ছিস। কথাটা বলেই শিউলি হেসে উঠল বাচ্চাদের মতো। নির্মাল্য প্রথমে সেই কাগজের ঠোঙাটা মুড়িয়ে শিউলির কাপড়ের ছোট্ট ব্যাগে ঢুকিয়ে দিল। যত সব মাতাল আমারই কপালে চোটে। তারপর পকেট থেকে কয়েকটা 100 টাকা নোট বের করে টেবিলে রেখে উঠে দাঁড়িয়ে শম্ভুর উদ্দেশ্যে বলল, আরে এ শম্ভু, এই টাকা মাটিতে টাকা ভাই, চললাম। আর দেখিস এই মালটা যেন আর না খায়। শম্ভুর ঠেক থেকে ধীর পায়ে চলে গেল নির্মাল্য। এদিকে ততক্ষণে শিউলির জগৎটা যেন সম্পূর্ণ ঘুরছে। ধীরে ধীরে তীব্র নেশার অন্ধকারে ঢলে পড়ল সে। হ্যাঁ গো বৌমা, বলি ছেলেটা ফিরলো? কখন তো গেছে, আর মেয়েটারও তো কোনো খবরই পেলাম না। একবার গিয়ে দেখে আসলে মনটা শান্ত হতো। সকাল থেকেই মন্দিরা দেবীর মনের অবস্থা খুবই করুণ। চিন্তায় চিন্তায় তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। এমনিতেই বয়স 80 পেরিয়ে গেছে। ডাক্তার গুপ্ত বলে গেছেন বেশি স্ট্রেস যেন না নেন, কিন্তু তিনি তো নিশ্চিন্তে থাকতে পারছেন না। মেয়েটার শরীরটা গত 1 সপ্তাহ ধরে খারাপ হয়ে আছে। একবার গিয়ে দেখে আসতেও পারেননি। বাতের ব্যথাটা এতই বেড়েছে যে এখন বাথরুম পর্যন্ত যেতে গেলেও কষ্ট হয়। নিজের ঘরে শুয়ে শুয়ে কাতরাচ্ছিলেন তিনি। কি যে হলো মেয়েটার, একটা খবর যদি পেতাম। তার উপর বাতের জ্বালায় নড়তে পর্যন্ত পারি না। একবার যদি দেখতে পেতাম। এমন সময় জামা পরতে পরতে ঘরে ঢুকলেন ওনার ছেলে শঙ্কর চৌধুরী। মাকে ওরকম কাতরাতে দেখে ওনার মধ্যে কোথা থেকে যেন একটা তির্যক হাসির উদ্রেক হলো। নিজের মনেই বলে উঠলেন, বুড়ি নিজের জ্বালায় মরছে না, মেয়ের চিন্তায় চিন্তায় পাগল হচ্ছে। ওই মেয়ে বাঁচলে হয়। মন্দিরা দেবী তার ছেলের কথা শুনতে পাননি। হাতের ঘড়িটা ঠিক করতে করতে শঙ্করবাবু বললেন, এই যে, আর মেয়ের জন্য ভেবে ভেবে শরীর খারাপ করতে হবে না, আমি গিয়ে দেখে আসছি। হ্যাঁ, যা বাবা যা, তুই এই অসময়ে দেখবি না তো কে দেখবে বল? তোরই তো বোন। মা, তুমি যদি আবার এইসব সেন্টিমেন্টাল কথা বলো, আমি কিন্তু যাব না। এমনিতেই আমার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, শুধু জোর করছো বলে যাচ্ছি, আর এসে খবর দেবো, ব্যাস। এর বাইরে কিচ্ছু পারবো না। আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াতে আঁচড়াতে
একরাশ বিরক্তিসহ কথাগুলো বললেন শঙ্করবাবু। ছোট থেকেই উনি ওনার বোনকে সহ্য করতে পারেন না। এর জন্যেই মূলত তাদের দুজনকেই আলাদা থাকতে হয়। মন্দিরা দেবী বরাবরই ছেলে শঙ্করের কাছে থাকেন। তবে এসবের অবশ্য একটা কারণ আছে। কারণটা পরে বলা যাবে না হয়, কিন্তু আপাতত সে ড্রয়ার খুলে পারফিউম বের করে আনতে গিয়েই একটা জিনিস দেখে হাতটা থমকে গেল। শঙ্করবাবুর তীক্ষ্ণ দৃষ্টি তখন ড্রয়ারের ভিতরে একটা পুরনো ছবির উপর পড়েছে। ছবিটা মন্দিরা দেবীর বিবাহ পরবর্তী জীবনের 2 সন্তান নিয়ে তোলা ছবি। মাথার ভিতরে চেপে রাখা রাগটা যেন দপ করে জ্বলে উঠল ওনার। ছবিটা নিয়ে ঘর থেকে বেরোনোর সময় মায়ের দিকে চেয়ে বলে গেলেন, আমি ওকে দেখে আসছি, তবে কোন রকম সাহায্য করতে যাচ্ছি না বা পারবো না, সেটা আগেই জানিয়ে রাখলাম। পরে এই নিয়ে আমার সাথে কোনো ঝামেলা করবে না। নির্বাক দৃষ্টিতে মন্দিরা দেবী দেখলেন ওনার ছেলে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যাচ্ছে। ওনার 2 চোখ থেকে অশ্রুধারা 2 গাল বেয়ে গড়িয়ে পড়ল। ঘৃণা, ঘৃণা বড় বাজে জিনিস। হিংসা, ঘৃণা, লোভ, এসবের কোনো দাম নেই বাবা, কোনো দাম নেই। একদিন এরাই তোকে শেষ করবে, এরাই শেষ করবে। মেয়েটা আমার, উমা, কি অবস্থা তোর, খোঁজও পাই না, কষ্ট লাগে। তোর দাদা গেছে, কি করবে কে জানে। তার উপর যেটা পাঠিয়েছিলাম ওটা পড়েছিস কিনা কে জানে। ওরাই শেষ করে দিল শঙ্করকে, শেষ করে দিল। বাইরে বেরিয়ে এসে ব্যালকনির সামনে দাঁড়িয়ে ছবিটার দিকে তাকিয়েছিলেন শঙ্করবাবু। সিগারেট ধরিয়ে নিকোটিনের কড়া গন্ধে ভিতরের চাপা রাগটা ধোঁয়ার রূপে উড়িয়ে দিতে লাগলেন। নিজের অজান্তেই দাঁতে দাঁত পিষে বললেন, উমা, কোথাকার কোন নষ্ট মেয়ে, কার অপকর্মের ফল, তার নাম নাকি আবার উমা। নিজের লজ্জাও লাগে না সালা। উনি নাকি আবার চৌধুরী বাড়ির বংশধর। মাই ফুট। রাগে অন্ধ হয়ে ছবিটা 2 ভাগ করলেন ঠিক এমন ভাবে যাতে একমাত্র তিনি এবং মন্দিরা দেবী একদিকে থাকেন এবং অন্যদিকে একা ওনার বোন উমা। তারপর সেটাকে কুটি কুটি করে ছিঁড়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিলেন। সুপ্ত আগুনের ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে উঠতে উঠতে হাওয়ায় মিলিয়ে যেতে লাগল। সিগারেটের শেষ টান দিয়ে ক্রূর দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, উমা, সাধ করে নাম রেখেছে আবার উমা। নাটক যত রাজ্যের। ছোটবেলা থেকে আমার সব কিছুতে ভাগ বসিয়েছ তুমি। তোমাকে জাস্ট সহ্য হয় না আমার। শোনো অমৃতা মুখার্জি, তুমি চৌধুরী পরিবারের এক কানা করিও পাবে না যতক্ষণ পর্যন্ত এই শঙ্কর চৌধুরী বেঁচে আছে। উল্টে উল্টে তোমার সব কিছু আমি কেড়ে নেব। বাবা, আপনারা এখনো এইসব জিনিসে বিশ্বাস করেন? কি বলুন তো? এই যে ওনার হাতে দেখছি কাকের পালকের মালা পরান, এর মধ্যে আবার হলুদ সিঁদুর এইসব লেগে। আসলে ডাক্তারবাবু, আমি এসব জিনিস খুব একটা বুঝি না। এটা ওর মা ওকে দিয়েছেন ওর শরীর খারাপ শুনে। আসলে ওর মা একটু পুরনো দিনের মানুষ তো,
তাই এখনো এইসব বিশ্বাস করেন। মা আর তার যত সব সুপারস্টিশিয়াস বিলিভ, ওটা রেখে দিন ডাক্তারবাবু, নয়তো মায়ের কানে খবর গেলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। এক রাশ বিরক্তি নিয়ে কথাগুলো যদিও শঙ্করবাবু ডাক্তার বাগচির দিকে তাকিয়েই বললেন, কিন্তু আসল উদ্দেশ্যটা যে তাকেই করা হয়েছে সেটা বিলক্ষণ বুঝেছিলেন মৈত্রেয়বাবু। এমন সময় ঘরে ঢুকল মেঘা। সে অবাক হল শঙ্করবাবুকে দেখে। মৈত্রেয়বাবু যেন ধরে প্রাণ ফিরে পেলেন মেয়েকে দেখে। তিনি দ্রুত গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। ও বাবা, মেঘা মামনি, বাড়ি আসার সময় হলো? আমি তো ভাবলাম বাইরে ঘুরে ঘুরে তোমার বাড়ির প্রতি দয়া মায়া সব উড়ে গেছে। প্রথম প্রথম এসবের কোনো উত্তর দিত না মেঘা, কিন্তু যত সময় পেরিয়েছে সে দেখেছে দিন দিন এসবের মাত্রা বাড়তে থেকেছে। তারপর থেকেই উত্তর দেওয়া শুরু করেছে মেঘা। আজও তার ব্যতিক্রম হলো না। আমি তো বাইরে আমার কাজের সূত্রেই থাকি মামা, কিন্তু বাড়ির প্রতি দয়া মায়া আছে বলেই তো ছুটে এলাম। তুমিও এসেছো, দেখে সত্যিই ভালো লাগলো, নয়তো এমনি সময় তো খোঁজই পাই না। মেঘার এহেন কথা শুনে শঙ্করবাবু একটু মুখ বেঁকালেন। মেঘা এবার তার বাবার দিকে ফিরে প্রশ্ন করল, মায়ের কি অবস্থা বাবা? বুঝতে পারছি না রে মা, ডাক্তার বাগচিও কিছুই বুঝতে পারছেন না। মেঘা দেখল ডাক্তার বাগচি তখন ওর মায়ের হাতে পরানো পালকের মালার দিকে তাকিয়ে কি সব দেখছেন। মেঘা স্থির থাকতে না পেরে জিজ্ঞেস করল, কিছু বুঝলেন ডাক্তারবাবু? দেখো, আপাত দৃষ্টিতে ওনার শরীরে রোগের কোনো লক্ষণ নেই। আমি কয়েকটা পরীক্ষা করতে দিয়েছিলাম, সেগুলোর রিপোর্টও নর্মাল। এখন আমার যা মনে হচ্ছে বিষয়টা মনোরোগ সংক্রান্ত কিছু। মায়ের হাতে ওইটা কি পরানো? কাকের পালকের মালা। আগেকার দিনে রোগ বেশি দিন স্থায়ী হলে এটা হাতে বেঁধে দিত। আসলে কাককে নোংরা অপরিষ্কার স্থান পরিচ্ছন্নকারীর প্রতীক বলা হয়, বা খুব সাধারণভাবে বললে ঝাড়ুদার পাখি। তাই তার প্রতীককে হাতে পড়লে নাকি শরীরে সব অপরিচ্ছন্নতা, রোগ ভোগ এইসব থেকে শরীর মুক্তি লাভ করে। কিন্তু মাকে এটা দিল কে? ওটা তোর দিদা দিয়েছেন, আর তোর মামা এনে পরিয়ে দিয়েছিলেন। হঠাৎ সকলকে চমকে দিয়ে একটা অত্যন্ত অপার্থিব জান্তব স্বরে কথাগুলো যেন প্রত্যেকের কানে চমক লাগিয়ে দিল। একসঙ্গে উপস্থিত সকলে দেখলেন জেগে উঠেছেন মেঘার মা অমৃতা দেবী। ওনার দুই চোখ বিস্ফারিত, চোখের মণি অত্যন্ত ঘোলাটে, মুখের চামড়ায় একটা লালচে রক্তাভ আভা ফুটে উঠেছে। মুখে ফুটে উঠেছে একটা স্তিমিত মাত্রার হাসি। কথা বলার সময় দাঁতের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে সাদাটে কষ। এর মানে কি ডাক্তারবাবু? এসব কি বলছে অমৃতা? বুঝতে পারছি না, খুব সম্ভবত স্প্লিট পার্সোনালিটি। ওনার মনের ভিতরে খুব সম্ভবত অন্য কোনো এক মানুষের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। অমৃতা দেবী মনে মনে নিজেকে ওই মানুষ রূপে ভাবছেন, তবে কে সেই মানুষ? থামুন তো, যথেষ্ট হয়েছে, যত সব ভুলভাল জিনিস। এই শোনো মৈত্র, বউকে এসব ভুজুং ভাজুং ডাক্তারের কাছে না দেখিয়ে ভালো কাউকে দেখাও। শুধু শুধু সময় নষ্ট। উল্টোপাল্টা ভাষা বলছে, অদ্ভুত বিহেভ করছে, তুমি তাও কি করে যে এখনো বাইরে নিয়ে যাওনি সেটাই বুঝতে পারছি না। আমি আর থাকতে পারছি না, বোন ঠিক হলে খবর দিও, আমার কাজ আছে। মাঝপথে ডাক্তার বাগচিকে আটকে অত্যন্ত রূঢ়ভাবে কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেলেন শঙ্করবাবু। আমি অত্যন্ত লজ্জিত ডাক্তারবাবু, উনি এরকম ব্যবহার। থাক, আমি চাইছিলাম
যাতে উনি এখান থেকে চলে যান। কারণ কিছু কথা আছে যেটা যেটা আমার আপনার একান্ত ব্যক্তিগত হওয়াটা খুব প্রয়োজন। আর হ্যাঁ, চাইলে মেঘাও থাকতে পারে আমাদের সাথে, কিন্তু তার আগে। ডাক্তার বাগচি নিজের বাক্স খুলে ভেতরের একটা ছোট্ট গোপন জায়গা থেকে একটা শিকড় বের করে আনলেন। তারপর সেটা অমৃতা দেবীর হাতে বাঁধতে লাগলেন। মেঘা এবং মৈত্রেয়বাবু ওনার কাজকর্মের কিছুই বুঝতে পারলেন না, অথচ অবাক করা কাণ্ড, অমৃতা দেবী কোনোরকম বাধা দেওয়ার চেষ্টাও করলেন না। তিনি শুধু হাসি মুখে বললেন, ডাক্তার কোনো কথা না বলে শিকড়টা বেঁধে দিলেন ওনার হাতে। মেঘা এবং মৈত্রেয়বাবু অবাক হয়ে ওনার কাজকর্ম দেখছিলেন। তারপর আলতো করে ওনার চোখের ওপর হাত রাখতেই অমৃতা দেবী ধীরে ধীরে দু চোখের পাতা বন্ধ করলেন। তারপর যেন অতল ঘুমের গভীরে তিনি হারিয়ে ফেললেন নিজেকে। ডাক্তার বাগচির নির্দেশে সকলে গিয়ে পাশের ঘরে বসলেন। মৈত্রেয়বাবু অত্যন্ত অধৈর্য হয়ে জিজ্ঞেস করলেন, আপনি অমৃতার হাতেই বা ওটা কি বাঁধলেন? আর আর শঙ্কর, আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। আমি যতদূর যা বুঝছি, বিষয়টা জাগতিক নয়, অলৌকিক। কারণটা বলছি, আর তার আগে আরো একটা কাজ আছে। কি কাজ? মেঘামা, তোমাদের পরিচিত কোনো তান্ত্রিক বা কাপালিক থাকলে ওনাকে এক্ষুনি আনার ব্যবস্থা করো। তান্ত্রিক? না, আমার পরিচিত তো কেউ নেই। বাবার গুরুদেব আছেন, কিন্তু তিনি তো কাশিতে থাকেন। এখন আপাতত। হঠাৎ করেই মেঘার মনে পড়ল যে ট্যাক্সি ড্রাইভার অর্পণ ওর গুরুদেবের কথা বলছিল। যদি ওনাকে আনানোর ব্যবস্থা করা যায় তাহলেও তো হয়। একজনকে আনার ব্যবস্থা করতে পারি, কিন্তু তিনি আমাদের পরিবারের সাথে জড়িত নন। ওতে কি কাজ হবে? যে কোনো সাধক বা সিদ্ধ তান্ত্রিক পুরুষের দ্বারাই কাজ হবে। এক ছুট্টে মেঘা ঘর থেকে বেরিয়ে গেল। মৈত্রেয়বাবু বুঝতে পারলেন না মেঘা ঠিক কার কথা বলল। তিনি দরজার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। ঘোর কাটল ডাক্তার বাগচির কথা শুনে। তোমবর্ণেশ কি জানেন? শ্যামলালবাবু নিজের ড্রয়িং রুমে বসে আজকের পেপার পড়ছিলেন। ওনার পরনে দামি সাদা পাজামা পাঞ্জাবি, গলায় আর হাতে সরু সোনার চেন ও ব্রেসলেট, চোখে সোনালি রঙের পাতলা নিমের চশমা। দেখলেই বোঝা যায় উনি যথেষ্ট বিত্তবান মানুষ এবং স্বভাবে একটা শৌখিনতার ছাপ সুস্পষ্ট। পেপারের মধ্যে মুখ গুঁজে বসে অত্যন্ত মনোযোগ সহকারে কি যেন দেখছিলেন। এমন সময় ওনার চাকর এসে খবর দিল যে বাইরে কেউ অপেক্ষা করছে। তাকে ভিতরে আসার অনুমতি দিয়ে পেপার বন্ধ করে ঘড়িতে সময় দেখলেন। দুপুর 12:40 বাজে। শ্যামলালবাবু এই অঞ্চলের একজন প্রভাবশালী প্রমোটার, আবার কিছু কিছু ক্ষেত্রে চড়া সুদে ধারও দিয়ে থাকেন। বর্তমান সময়ে রাজনৈতিক দলের সাথে বেশ ভালোই যোগাযোগ আছে, তাই জন্য বেশ কিছুটা অর্থলাভও হয়েছে। একটু পরেই একমুখ হাসি নিয়ে ঘরে প্রবেশ করলেন শঙ্কর চৌধুরী। নমস্কার শ্যামলালবাবু। শ্যামলালবাবু ওনাকে দেখে হালকা হেসে পাশে সোফায় ওনাকে বসতে বললেন। আপনি যাকে কাজের ভার দিয়েছিলেন তাকে দিয়ে কাজটা হয়ে গেছে।
কেউ কিছু ধরতে পারেনি। এখন শুধু সময়ের অপেক্ষা। আমি আশা করছি আগামী মাসের মধ্যেই ওই বাড়ি আপনাকে হ্যান্ড ওভার করে দিতে পারবো। তো আপনার কি ডাউট ছিল কাজ হবে কিনা? না না, আসলে এটা তো 1825 না, 2025 সাল। এখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক এসবে আপনার মতন লোক এখনো বিশ্বাস রাখেন, সেটা শুনেই একটু অবাক হয়েছিলাম আর কি। নয়তো আপনাকে অবিশ্বাস করব এমন আস্পর্ধা আমার আছে নাকি? শ্যামলালবাবু একটা সিগারেট বের করে ওনাকে অফার করলেন। তারপর নিজে একটা ধরিয়ে একটা লম্বা শুকটান মেরে অত্যন্ত গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন, Well, I'm a very methodical person, Mr. চৌধুরী। আপনি যখন আমাকে বললেন কোনো ঝঞ্ঝাট ছাড়া আপনি ওনাদের রাস্তা থেকে সরাতে চান, তখন আমার মাথায় প্রক্রিয়া ছাড়া অন্য কোনো উপায় আসেনি। আমি ইমিডিয়েট খোঁজ খবর নিই আর কাজ শুরু করি। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। আমি সব দিক দিয়েই প্রস্তুত থাকি, সবটাই আপনার বিশ্বাস অবিশ্বাসের উপরে। তবে আমার মনে হয় সব কাজ জোর করে পয়সা দিয়ে হয় না, কিছু কিছু ক্ষেত্রে এইসব দিকেও ঝুঁকতে হয়। আর এসবের সুবিধা হচ্ছে তদন্তে বিশেষ কিছু পাওয়া যায় না। ওই যে আপনি বললেন না, বিশ্বাস হয় না এই যুগে, ওটাই তো আমাদের হাতিয়ার হয়ে যায়। কাজেই সত্যি কথা বললেও পুলিশ বিশ্বাস করতে পারে না, অনেকটা সায়েন্স ইগো প্রবলেম চলে আসে। বলছি, আপনি আপনি কি জিনিস প্রয়োগ করেছেন? সেসব আমি জানি না, আর আমি বলবো আপনিও জানতে যাবেন না। সবকিছু তো আর আমাদের জানার জন্য নয়। আপনার কাজ হচ্ছে টাকা পাচ্ছেন, এই নিয়ে খুশি থাকুন। টাকার কথা শুনতেই শঙ্করবাবুর মুখে একটা মলিন চওড়া হাসি দেখা দিল। লজ্জায় আর খুশিতে মাথা নিচু করে হাসতে থাকলেন তিনি। তারপর অত্যন্ত নম্রতার সাথে হাত কচলাতে কচলাতে তিনি বললেন, আগে ওই গঙ্গার পাড়ে অত সুন্দর একটা লোকেশনে অনেকদিন ধরেই না ইচ্ছে ছিল ভালো একটা বাড়ি বানাবো। ওরা উঠে গেলে আমি তো আপনাকে আমার বাড়িটা প্রমোটিংয়ে দিয়ে দিচ্ছি, তার বদলে। আরে আপনাকে এতবার বলতে হবে না। ওই বাড়িটার ওখানে যে ফ্ল্যাট হবে তার টপ ফ্লোরটা আপনার জন্য রেখে দিয়েছি। সবার উপরে বসে থাকবেন রাজার মতো। কি? না না, ওই ফ্ল্যাটে আমার কিছু না হলেও চলবে। আমি শুধু চাই আপনি আমাকে ওই গঙ্গার পাড়ের বাড়িটা একটু রেনোভেট করে দিন। আমি ওখানে একটা ভালো বাড়িতে, মানে মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি। বেশ বেশ, আমি ওখানে যা বানিয়ে দেবো আপনাকে, আপনি ভাবতেও পারবেন না। হ্যাঁ, বলছি আরেকটা কথা, ওরা সকলে বেঁচে থাকবে তো? এই কথা সরাসরি কোনো উত্তর দিলেন না শ্যামলালবাবু। সিগারেটের শেষ অংশটা সামনের টেবিলের অ্যাশট্রেতে ফেলে একটা বাঁকা চোখে প্রশ্ন করলেন, আপনি কি বাই এনি চান্স ওদের প্রতি ইমোশনাল হয়ে পড়ছেন? আপনি তো খুব একটা ওদের সহ্য করতে পারেন বলে মনে হয় না, কিন্তু যদি বলেন তো যা চলছে সেটা বন্ধ করে। না 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 না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম, কারণ আমি আজকে ওখানে গিয়েছিলাম। অমৃতার অবস্থা খুব একটা ভালো দেখলাম না। যদি মরে টরে যায় তাহলে তো একরকম খুন করাই হবে। আর আর আমি কোন রকম খুন খারাপিতে ফাঁসতে চাইছি না। তখন পুলিশ কেস হলে বাড়িটা নিতে সমস্যা হবে। আরে আপনি ফাঁসবেন না, এত টেনশনও করবেন না। নিশ্চিন্তে থাকুন, আমি আপনার সাথে আছি। ওসব পুলিশ টুলিশ কিচ্ছু করতে পারবে না। এইটুকুই যথেষ্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আজ তাহলে উঠছি। হ্যাঁ, আপনার অনেকটা সময় নষ্ট করলাম। চলি, নমস্কার।
হাত জোর করে নমস্কার করে শঙ্করবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। পাশের রিসিভারটা তুলে নিয়ে একটা নম্বর ডায়াল করে শ্যামলালবাবু বললেন, এই শঙ্করবাবুর ওপর একটু নজর রাখবে। লোকটাকে আমার ঠিক ভরসা হচ্ছে না। যদি আমাদের কাজের মধ্যে আসে তবে ওখানেই শেষ করে দেবে। আমারই উল্টে ভালো হবে। এক ঢিলে দুটি পাখি মরবে। না না, এখনই তোমায় কিছু করতে হবে না, তুমি খালি নজর রাখবে। রাখছি। ফোন রাখতেই দরজায় একজনের কণ্ঠ শুনতে পেলেন শ্যামলালবাবু। ভিতরে আসতে পারি? একজন বৃদ্ধ তান্ত্রিক, পরনে কালো লম্বা জোব্বা, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, কাঁধ অবধি নেমে আসা লম্বা চুল, মুখে একটা শান্ত প্রসন্নতার হাসি। শ্যামলালবাবু উঠে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, আপনি দয়া করে আমার ঘরে প্রবেশের জন্য পারমিশন নেবেন না। আপনি আমার প্রাণের প্রজেক্টের রক্ষাকর্তা। অনুগ্রহ করে ভেতরে আসুন, তান্ত্রিক রুদ্রভৈরব মৈত্র। তিনি হাসতে হাসতে ভিতরে ঢুকে জিজ্ঞেস করলেন, এই মাত্র যিনি গেলেন তিনি কি আমাদের আসল মক্কেল? হ্যাঁ, শঙ্কর চৌধুরী। ওই যে বাড়িটা আমরা অলরেডি ধরে রেখেছি অ্যাপার্টমেন্টের জন্য, তার মালিক। তবে বর্তমানে একটু ভীত সন্ত্রস্ত। তবে লোভ চারা দিয়ে উঠলে হিসেব নিকেশ বিশেষ করেন না। যাই হোক, আপনি কবে মারণ প্রয়োগ করছেন? আমাকে তো সেই বুঝে ছেলে ছোকরার দলবল রেডি রাখতে হবে। আর আপনারও তো বাতি নিভু নিভু হয়ে এলো। বেশি দিন তোমায় অপেক্ষা করতে হবে না শ্যামলাল। আমার কাজও প্রায় শেষ হয়ে এসেছে এবং কালী সম্ভরী দেবীর ভোগের সময়ও আসন্ন। অর্থাৎ কাল রাতেই হবে সেই মোক্ষম প্রাণঘাতী আঘাত। তারপর আমার ছুটি। নতুন রূপে জন্ম নেবে তান্ত্রিক রুদ্র ভৈরব মৈত্র। পিছন থেকে ডাকটা শুনতে পেয়েই হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখল অর্পণ। হন্তদন্ত হয়ে ছুটে ট্যাক্সির দিকে এগিয়ে আসছে মেঘা। তার চোখে মুখে ভয় আর উৎকণ্ঠা। গাড়ির সামনে এসে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, বলছি তোমার ওই গুরুদেব কোথায় থাকেন? ওনার কি যেন নাম বলেছিলে? নাম বলিনি, তান্ত্রিক চন্দ্রনাথ ভাদুরী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি থাকেন কোথায়? কালীঘাট। কেন বলুন তো? আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। নিয়ে যেতে পারবে? অর্পণ মেঘার কথার গুরুত্ব বুঝতে পারল, তাই কথা না বাড়িয়ে সোজা ট্যাক্সি স্টার্ট দিল। হঠাৎ আমার গুরুদেবের কাছে দিদি? আপনার মায়ের অবস্থা কি ঠিক নেই? ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছি। উনি বললেন কোনো তান্ত্রিক বা কাপালিক থাকলে ডেকে আনতে। এই জিনিস নাকি সাধারণ ডাক্তারি বিদ্যায় সারবে না। ডাক্তারি বিদ্যায় হবে না? তার মানে আপনি বলতে চাইছেন আপনার মায়ের ওপর তন্ত্রমন্ত্র টাইপের কিছু করা হয়েছে? বুঝতে পারছি না আমি কিছুই। কি বিপদ হলো কে জানে। আমার মাথা কিছু কাজ করছে না। দিদি, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। শান্ত থাকুন এবং এক মনে দেবী চামুণ্ডাকে স্মরণ করুন। আমার বিশ্বাস আপনি গুরুদেবের কাছে গেলেও উনি এই একই বিধান দেবেন। দেবী চামুণ্ডা হলেন আধ্যাত্মিকতার সর্বশ্রেষ্ঠ এবং অন্তিম প্রধান শক্তির উৎস। তোমার ড্যাশবোর্ডে কি ওটা দেবী চামুণ্ডার মূর্তি? না না দিদি, ওটা মা শ্মশানকালীর একটা বিশেষ রূপ। কালিকা পুরাণে পেয়ে যাবেন। তবে এইটা হচ্ছে চামুণ্ডা কালীর মূর্তি। কথাটা বলেই অর্পণ পাশের মূর্তির দিকে নির্দেশ করল।
হাঁ করে অবাক দৃষ্টিতে মূর্তিটা দেখল মেঘা। খুব ছোট্ট পাথরের একটা মূর্তি, তবে মূর্তিটার অস্বাভাবিক নিদর্শন। এই রূপে কোনো মূর্তিকে যে দেবী রূপে কল্পনা করা সম্ভব, সেটা ভাবলেই গা শিউরে ওঠে। একটা মৃতদেহের ওপর বসে আছেন অর্ধনগ্না একজন বুড়ি। ওনার সমস্ত শরীর জুড়ে ফুটে উঠেছে অসংখ্য শিরা উপশিরা। দেবীর শারীরিক অবস্থা দেখে প্রথম নজরেই মনে হবে কোনো দীর্ঘদিনের অভুক্ত বৃদ্ধা বসে আছেন মলিন দৃষ্টিতে। ওনার মাথায় একটা অগ্নি প্রজ্বলিত পাত্র বর্তমান। চোখোদ্দয় যেন মুখের অভ্যন্তরে কোনো গুপ্ত কুঠুরির ভিতর ঢুকে পড়েছে। নাকে কানে পাথরের বড় গোলাকার আংটা জাতীয় অলংকার পরা, গলায় অসংখ্য নরমুণ্ডের দুটো বড় বড় মালা। দেবীর দুই হাতের একটিতে কাটা মুন্ড, আরেকটিতে খড়গ। দেবীর পিছন থেকে বেরিয়ে আসছে একটি অগ্নি প্রজ্বলিত জিহ্বা। এরকম অদ্ভুত মূর্তি যে করুণার প্রতীক হতে পারে, সেটা ভাবতেও কেমন যেন লাগছে মেঘার। দেবীকে দেখে কেন জানি না কোনো ভক্তি বা শ্রদ্ধা আসছে না, বরং একটু ভয় লাগছে। তবুও মনে মনে চোখ বন্ধ করে প্রার্থনা করল সে। রাস্তায় ভীষণ জ্যাম। 1 ঘন্টার রাস্তা প্রায় 1.5 ঘন্টায় পৌঁছল ওরা। লেকমলের সামনে এসে ট্যাক্সি পার্ক করে অর্পণ বলল, দিদি নেমে আসুন, গাড়ি এর ভেতরে আর ঢুকবে না। গাড়ি থেকে নেমে ওরা দুজন হেঁটে চলল কালীঘাট বাজার সংলগ্ন অঞ্চলের মধ্যে দিয়ে। হাঁটতে হাঁটতে তারা এসে উপস্থিত হলো একটা সরু গলির সামনে। অঞ্চলটা অনেকটা বস্তির মতন লাগছে। ঝোপঝাড়ের মতন বস্তির মেলা গড়ে উঠেছে। নোংরা আবর্জনার পচা গন্ধকে সঙ্গী করে এগোতে থাকলো দুজন মিলে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আশেপাশে দৃশ্য দেখে মেঘা বুঝল জায়গাটা বেশ্যালয়। অনেক বয়সের মেয়ে এবং মহিলা দরজায় দাঁড়িয়ে আছে। তোমার গুরুদেব এখানে থাকেন? হ্যাঁ, কেন অসুবিধা কি? ও, রেড লাইট এরিয়া বলে। আচ্ছা দিদি, এই রেড লাইট এরিয়াকে খারাপ চোখে দেখা হয় কেন বলুন তো? এরা তো চুরি ডাকাতি কিছুই করে না। এই যে আরজি করের ঘটনা ঘটল, একজন তো সেক্স ওয়ার্কার বলেছিলেন যে যৌনতা উপভোগ করার জন্য এনারা আছেন, কেন বাইরের মেয়েদের উপর অহেতুক আক্রমণ হানছে? দুর্গাপুজোর সময় কাঠামো তৈরির প্রথম মাটি এই অঞ্চল আর নয়তো সোনাগাছির থেকে নেওয়া হয়। যখন স্বয়ং মা এদের ছাড়া অসম্পূর্ণ, তখন আমি আপনি বিচার করতে যাই কেন? আমার তো মনে হয় এদের সমাজে আরো মাথা উঁচু করে বেঁচে থাকা উচিত। অর্পণের কথা শুনে মেঘার মধ্যে থেকে শ্যাকি ভাবটা চলে গেল। সেও দীপ্ত ভঙ্গিতে তাদের চোখে চোখ রেখে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে অর্পণ এসে থামল একটা বাড়ির সামনে। বস্তির মতো অংশের টালির ছাদওয়ালা একটা মাঝারি সাইজের বাড়ি। বাইরের দেওয়ালে ঘুঁটে দেওয়া আছে। একটা নলকূপ থেকে টপ টপ করে জল পড়ছে। দূরে গলির মুখ থেকে কয়েকটা বাচ্চা হাঁ করে তাদের দেখছে। শ্যাওলা ধরা কাঠের দরজায় টোকা মেরে অর্পণ ডাকল, গুরুদেব, গুরুদেব বাড়ি আছেন? বেশ কিছুক্ষণ পরে একজন লোক এসে দরজা খুললেন। পরনে লাল চেলি আর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, মাথা ভর্তি লম্বা শ্বেত চুল কাঁধ অবধি নেমে এসেছে। মুখ ভর্তি কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি, চোখে পুরু ফ্রেমের চশমা। বুদ্ধিদীপ্ত শানিত চোখ থেকে বেরিয়ে আসছে জিজ্ঞাসু দৃষ্টি। অর্পণ ওনাকে দেখা মাত্রই এক প্রকার লম্বা হয়ে শুয়ে পড়লেন ওনার শ্রীচরণে। ওর মাথায় আশীর্বাদের হাত রেখে ভদ্রলোক বললেন, আমার মন বলছিল তুমি আজকে আসবে। ইনি কে? ওনার নাম মেঘা। মেঘা, এই আপনার পদবী কি? আমার নাম মেঘা মুখার্জি।
আসলে দরকারটা আমারই। আমার মা অত্যন্ত অসুস্থ, ডাক্তার দেখিয়েছিলাম। উনি বললেন সাধারণ কোনো চিকিৎসা পদ্ধতিতে কাজ হবে না, আমি যেন কোনো বিশেষ পণ্ডিত তান্ত্রিককে ডেকে এনে বিষয়টা দেখাই। অনুগ্রহ করে যদি একটু সময় দেন তাহলে খুব ভালো হয়। মেঘাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে গুরুদেব চন্দ্রনাথ আচার্য জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার মায়ের? ঠিক বলতে পারছি না, শরীর খারাপ প্রায় তাও সপ্তাহখানেক ধরে। খাওয়া দাওয়া তো প্রায় বন্ধই, সারা মুখ জুড়ে লালচে ছোপ ছোপ দাগ, আর কি সব উল্টোপাল্টা ভাষায় কথা বলছেন, কি যেন কুলহুন মেতুন না কি সব। শেষের কথাটা শুনেই ওনার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। তিনি কয়েক মুহূর্ত কি যেন ভেবে নিয়ে দরজা থেকে সরে দাঁড়ালেন। আপনি ভেতরে আসুন। দূর থেকে বাচ্চা ছেলেগুলো খেলা থামিয়ে অদ্ভুত চোখে দেখল ওনারা তিনজন সেই খুবজি ঘরের ভিতর ঢুকে গেলেন। তারপর সশব্দে শ্যাওলা ধরা কাঠের দরজাটা বন্ধ হয়ে গেল। আমি জেনে শুনেই মেঘাকে তান্ত্রিক বা কাপালিকের খোঁজ করতে পাঠিয়েছি, কারণ অমৃতা দেবীর যেটা হয়েছে সেটা ডাক্তারি বিদ্যায় সারবে না। তার জন্য প্রয়োজন অলৌকিক বিদ্যায় পারদর্শী কোনো মানুষের। আপনি বুঝতে পেরেছেন কি হয়েছে ওর? হ্যাঁ, আর পেরেছি বলেই শঙ্করবাবুকে সরানোটা প্রয়োজন ছিল। আপনাকে এক এক করে বলি, আর নয়তো বুঝবেন না। আমার এক বন্ধু বিশ্বেশ্বর মৈত্র, ওর পূর্বপুরুষদের মধ্যে তার ঠাকুরদা এবং বাবা দুজনেই ছিলেন একরকম সাধক গোছের মানুষ। বিশেষ করে তার ঠাকুরদা আয়ুর্বেদ এবং তন্ত্রচর্চার বেশ কিছু গূঢ় তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করেছেন। সেখান থেকেই বেশ কিছু বিষয় বিশ্বেশ্বরকে বলে গেছিলেন। আমি তার বাড়িতে মাঝে মাঝেই যেতাম, এখনো যাই। এমন অনেক কিছুই আছে যা আমাদের বর্তমান মেডিকেল সায়েন্স সলভ করতে পারে না। তার জন্যই এখনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, তন্ত্রমন্ত্র, হুডুইজম এসব প্রচলিত। সেগুলো নিয়েই ওর বাড়ি মাঝে মাঝে আলোচনায় বসতাম। বিশ্বেশ্বরই বিশেষ কিছু লক্ষণের কথা আমায় বলেছে, যা দেখে বোঝা সম্ভব রোগীর রোগটা ঠিক কি বিষয়। সেই অভিজ্ঞতাই আজ কাজে লাগালাম। আজ যখন প্রথমবার অমৃতা দেবীর কথা শুনি, তখন ওনার চোখ আর মুখ লক্ষ্য করি। চোখ দুটো অত্যন্ত ঘোলাটে এবং মুখে রক্তের ছাপ পড়েছে। লিড পার্সোনালিটি কেসে এসব দেখা যায় না, ওখানে শুধু মস্তিষ্কের খেলা চলে। কিন্তু আপনার স্ত্রীর শরীর মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে কাউকে, এক প্রকার জোর করেই বলতে পারে। ওনার মুখ থেকে যে ভাষাটা বেরোচ্ছে সেটাই তার প্রমাণ। একেই বলে তন্ত্রের অপপ্রয়োগ। কিন্তু কেউ কেন ওর প্রতি এসব অপপ্রয়োগ করবে? ও তো কারোর কোনো ক্ষতি করেছে বলে মনে পড়ছে না। আমরা অজান্তে অনেক সময় অনেক মানুষেরই বাধা হয়ে যাই। হতে পারে আপনি বা আপনার স্ত্রী কারোর কাছে বাধা হয়ে বসে আছেন, কারোর জীবনের বাধা বা কারো স্বপ্নের বাধা। হতে পারে আপনাদের ক্ষতি হলে অন্য কারোর বেশ বড়সড় লাভ হবে। ভালো করে ভেবে দেখুন তো এমন কিছু আছে কিনা। বেশ কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলেন মৈত্রেয় বাবু। তারপর ভুরু কুঁচকে একটু ইতস্তত করে বললেন, আছে আছে মানে ওই শঙ্কর বাবু, উনি চান যেন আমরা এই বাড়িটা প্রমোটিং করতে দিই। একবার এক প্রমোটারকে বাড়ি দেখাতেও নিয়ে এসেছিলেন। তিনি বলেন এর বদলে নাকি ওনারা একটা বড় হাই রাইজে আমাদের বাড়ি করে দেবেন। আমি স্বাভাবিকভাবেই রাজি হইনি। এই বাড়িটা তিল তিল করে আমার চেষ্টায় আমি বানিয়েছি।
এটাকে আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। তাহলে যদি সেটাই হয়। ডাক্তার বাগচি কথাগুলো কিরকম আনমনা হয়ে দরজার বাইরের দিকে তাকিয়ে শুনছিলেন। হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, একটু আমার সাথে চলুন তো। কোথায়? আপনাদের বাড়ির ছাদে। মৈত্রবাবুর অপেক্ষা না করে তিনি এগিয়ে গেলেন সিঁড়ির দিকে। ছাদের কাছাকাছি আসতেই একটা পচা গন্ধ দুজনেরই নাকে এলো। এই পচা দুর্গন্ধটা আসছে কোথা থেকে? ছাদের উপর উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক কাকের দল। গোলাকার ঘূর্ণির আকারে তারা উড়ে বেড়াচ্ছে এক অন্ধকার অমানিসার মতো। ছাদের মাটিতে ছড়িয়ে পড়ে আছে অসংখ্য কাকের পালক এবং মরা কাকের দেহ। দুর্গন্ধটা এখান থেকেই আসছিল। এইসব কি করে হলো? তন্ত্রমতে কাকের প্রতীকী দুই ক্ষেত্রে ব্যবহার করা হয় জানেন তো মৈত্রেয় বাবু। এক বৈধব্যের আর দুই বাস্তু। আপনার উপর কোনো রকম আক্রমণ হয়নি, অর্থাৎ আমরা প্রথম সম্ভাবনাকে দূরে রাখতে পারি। পড়ে রইল বাস্তু, অর্থাৎ আপনার এই ভিটে। এই ভিটে কার নামে? আপনি তো বললেন আপনি প্রমোটিং করাতে রাজি ছিলেন না, কারণ আপনি তিলে তিলে এই বাড়ি বানিয়েছেন। তাহলে মালিক যদি আপনি হন, সেই হিসেবে তো আক্রমণ আপনার উপর আসার কথা ছিল। তাহলে আপনার স্ত্রীর উপর আক্রমণ এলো কেন? প্রশ্নটা শুনে মাথা নিচু করলেন মৈত্রেয়বাবু। ডাক্তার বাগচি কিছুটা আন্দাজ করতে পারলেন। অত্যন্ত ফিসফিস করে ওনার মুখের সামনে মাথা নামিয়ে এনে জিজ্ঞেস করলেন, বাড়িটা কার নামে মৈত্রেয়বাবু? আপনার চুপ থাকায় কিন্তু আপনার স্ত্রীর ক্ষতি হতে পারে। নিচে চলুন, বলছি সবকিছু। কিন্তু তার আগে এগুলো পরিষ্কার করার একটু ব্যবস্থা থাক। এগুলো পরিষ্কার করে লাভ নেই। এগুলো কোনো সাধারণ ময়লা বা জঞ্জাল নয়। আপনি পরিষ্কার করলে এগুলো আবার ফিরে আসবে। ছাদের দরজা বন্ধ করে ওনারা আবার এসে আগের ঘরটাতেই বসলেন। মৈত্রেয়বাবু মাথা নিচু করে আমতা আমতা করে বললেন, আসলে এই বাড়িটা আমার নামে নেই, এমনকি আমি এটা তৈরিও করিনি। বাড়িটা আমার শাশুড়ির। উনি বিয়ের পর আমার স্ত্রীর নামে লিখে দেন। আমি তখনও বেকার যুবক ছিলাম, কিন্তু অমৃতা তখন বিয়ের জন্য জোর করছিল। আমার মতন একজন শিক্ষিত বেকারকে ওর পরিবার কিছুতেই মেনে নেয়নি। কিন্তু অমৃতাও নাছোড়বান্দা ছিল। ওর জেদ চেপে গেল, বিয়ে করলেও আমাকেই করবে, নয়তো করবে না। একজন উচ্চপদস্থ ভদ্রবাড়ির মেয়ে এরকম ভাবে একজন বেকারকে বিয়ে করতে চাইছে দেখে আশেপাশের প্রতিবেশীরা চোখ ঠাটাল। ওনাদের সম্মানে অত্যন্ত বড় একটা আঘাত লাগলো। তারপর একদিন ওর মা এবং দাদা আমাকে ডেকে পাঠায়। বুঝতে পারলাম কি বিষয় ডাকছে। ডাকলো, তাই গেলাম। যেতে ওর মা বললেন যে উনি আমাকে বেশ কিছু পুঁজি দিচ্ছেন, আর ওনার একটা বাড়ি রয়েছে এই কুমোরটুলি ঘাটে। ওটা উনি ওনার মেয়েকে দেবেন। উইল করা আছে, মেয়ে আগে মারা গেলে ওই বাড়ি আবার ওনার কাছে চলে যাবে এবং ওনার শেষ বয়সে ওনার সমস্ত মালিকানার অধিকার ওনার ছেলে পাবেন। আমি তারপর ওই পুঁজি থেকে একটা ব্যবসা শুরু করে আজকেই টেক্সটাইলের ব্যবসা দাঁড় করিয়েছি মোটামুটি। বাড়িটাও একটু আধটু রেনোভেট করালাম। এই বাড়ির প্রতি আসলে একটা মায়া। এক মিনিট ওসব ছাড়ুন। বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে। বাকি সব আমি সরিয়ে দিলাম। উইল অনুযায়ী এই মুহূর্তে যদি আপনার স্ত্রী মারা যায়, তাহলে এই বাড়ি আপনার হাত থেকে চলে যাবে, তাই তো? সেটা হয়ে যাবে শঙ্করবাবুর অধীনে।
আপনাকে আর মেঘাকে তখন অন্য উপায় দেখতে হবে। Am I right? একদম ঠিক। হ্যাঁ, আমি এই জিনিসটা তো এইভাবে ভেবে দেখিনি। তার মানে আপনি বলতে চাইছেন এসব শঙ্করবাবু করিয়েছেন? যখন আপনার স্ত্রীর মধ্যে থেকে অন্যজন কথা বলছিলেন তখন উনি হালকা হালকা হাসছিলেন বলে মনে হলো। আর চোখের সামনে তো ইকুয়েশন দেখতেই পাচ্ছেন। কিন্তু এসব তন্ত্রমন্ত্রের জন্য শুনেছি শরীরে রক্ত লাগে। শঙ্করবাবুর কাছে অমৃতার রক্ত কি করে আসবে? আমার যতদূর মনে হচ্ছে ওনার হাতে বাঁধা ওই কাকের পালকের মালাটাই আসল যন্ত্র। ওটার মাধ্যমেই ওনার শরীরে কাউকে জোর করে প্রবেশ করানো হয়েছে। কিন্তু ওটা তো ওর মা ওকে দিয়েছেন। ওর মা ওকে কেন মারতে চাইবেন? এই জায়গাটাই আমি বুঝতে পারছি না, কিন্তু ঠিক শিওর নয়। তবে হয়তো ওনার মা এর সাথে যুক্ত নয়। কি করে ওই জিনিস ওনার মা পেলেন সেটাও জানা দরকার। আবার এমনও হতে পারে ওনার মাই সবকিছুর জন্য দায়ী, যেটা অনেক সময় ওই অনার কিলিং এর মতন হয়। আপনার সাথে বিয়েটা হয়তো মানতে পারেননি তিনি। না না, সেটা কেন হবে? এখন আর আমাদের মধ্যে কোনো ঝামেলা দ্বিচারিতা আছে বলে আমার তো মনে হয় না। তার উপর এত বছর পরে হঠাৎ করে না না না, আমার মনে হয় না উনি এসব করবেন বলে। না, সত্যি উনি দ্বন্দ্ব দূর করতে পেরেছেন কি? একটু ভেবে দেখুন তো। উনি যদি মেনে নিতেন তবে আপনার স্ত্রীর পাওনা জিনিস ওনার অবর্তমানে আবার নিজের ছেলেকে দিয়ে দিতেন না। ওইটুকু তো পারতেনই আপনাকে দিয়ে দিতে, কিন্তু দিলেন না। উত্তরটা নেহাত ফেলে দেওয়ার মতন নয়, তাই অনিচ্ছা সত্ত্বেও চুপ থাকলেন মৈত্রেয় বাবু। তারপর বেশ কিছুক্ষণ নীরবতার পর প্রসঙ্গ পাল্টে তিনি আবার প্রশ্ন করলেন, আচ্ছা আচ্ছা, সে যেই করে থাকুন না কেন, তাহলে তাহলে এখন আমাদের কি করণীয় ডাক্তারবাবু? আপাতত অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই, যতক্ষণ না মেঘা ফিরে আসছে সঙ্গে কোনো তান্ত্রিক বা কাপালিক নিয়ে। আমি বড় জোড়নাকে শান্ত করিয়ে রাখতে পারি, কিন্তু ডিল আমি করতে পারি না। আচ্ছা আচ্ছা, শেষ প্রশ্ন। আপনি বলছিলেন অন্য কাউকে অমৃতার শরীরে জোর করে প্রবেশ করানো হয়েছে। আমি বুঝতে পারছি না যে কি এমন জিনিস ওর ভিতরে প্রবেশ করানো হলো। ওনার মুখের যে ভাষাটা শুনেছিলেন আর যে কণ্ঠস্বর শুনেছিলেন, সেটা কি কোনো পরিচিত ভাষা বলে আপনার মনে হলো? মানে কোনো জাগতিক ভাষা, বা গলার স্বরটা কোনো মানুষের বলে মনে হলো? না, ওখানেই তো সবকিছু গোলমাল হয়ে গেল। ওটা কি ভাষা? আমি ওই বন্ধুর কাছে শুনেছিলাম প্রেত যক্ষে নাকি এইসব ভাষার প্রয়োগ হয়। প্রত্যেকের এরকম ভাষা আছে। বেশ কয়েকটা ভাষার নামও জানা ছিল, এখন মনে পড়ছে না। এই ভাষা প্রেত লোকের ভাষা। আর ওনার মুখে যে লালচে চাপচাপ রক্তের আভা বেরিয়ে আসছে, ওটাও একটা লক্ষণ। তার মানে অমৃতার শরীরে প্রবেশ করানো আছে। দিনের স্পষ্ট আলোতে ডাক্তার বাগচির গুরুগম্ভীর মুখটা আরও একটু সংকুচিত হয়ে অত্যন্ত শ্লথ ভঙ্গিতে বাকি বাক্যটা পূরণ করলেন। পিশাচ, রক্ত পিশাচ। অন্ধকারের গভীরে লুকানো রহস্যের জাল ভেদ করে রক্তপিশাচ গল্পের এই রোমাঞ্চকর অভিযান আপাতত এখানেই শেষ হলো। কিন্তু তেল সিঁদুরে মাখানো কাকের পালকের রহস্য কি উন্মোচিত হলো? অমৃতা দেবীর অসুস্থতার কারণ কি জানা গেল? নির্মাল্য আর শিউলির পরিণতি বা কি হলো? এই প্রশ্নগুলো হয়তো আপনাদের মনে রয়েই যাবে, আর তারই উত্তর পেতে অহর্নিশিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে হবে, যাতে পরের পর্বের নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময় পৌঁছে যায়। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা প্রাণ দিয়েছেন, এবার তাদের পরিচয় জেনে নেওয়া যাক।
নির্মাল্য এবং ডাক্তার বাগচির চরিত্রে রয়েছেন সুলিপ্ত, রুদ্র ভৈরব মৈত্র এবং ন্যারেটরের ভূমিকায় আছেন অভিজিৎ। মেঘা এবং মন্দিরা দেবীর চরিত্রে অভিনয় করেছেন সোমা। অর্পণ এবং চন্দ্রনাথ ভাদুরীর চরিত্রে রয়েছেন সুরজিৎ। শিউলি এবং অমৃতা দেবীর চরিত্রে আছেন সায়নী। শঙ্কর চৌধুরীর চরিত্রে আবারও অভিজিৎ এবং মৈত্রেয় বাবু ও শ্যামলাল বাবুর চরিত্রে অভিনয় করেছেন অনিকেত। এই প্রতিভাবান অভিনেতাদের সম্মিলিত প্রচেষ্টায় রক্ত পিশাচ গল্পটি আপনাদের সামনে জীবন্ত হয়ে উঠেছে। আগামী বুধবার আমরা আবার হাজির হচ্ছি নতুন একটি গল্প নিয়ে, ঠিক রাত 9টায়। ভালো থাকবেন।